আর্জেন্টিনার অতি ডানপন্থী প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই গতকালকে দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনার টিমের সমালোচনা করছেন। না, খেলা নিয়ে কোনো সমালোচনা করেন নাই। সমালোচনা করছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা কেন ওই যে ফকল্যান্ড আর্জেন্টিনার ওই যে ব্যানারটা প্রদর্শন করলো, এটা নিয়ে এর আগেও একদিন সমালোচনা করছেন। সেদিন তিনি বলছেন যে খেলোয়াড়রা বোকা, খেলোয়াড়রা কেন খেলার সঙ্গে রাজনীতি মেশাচ্ছে, তেলের সঙ্গে তো জল মেশে না, খেলার সঙ্গে রাজনীতি মেশাচ্ছে কেন। ওকে, এ পর্যন্ত আপনি হজম করতে পারেন। গতকালকে এই ভদ্রলোক আরও এক ধাপ আগায় গিয়ে বলছেন যে এটা মোটেও ঠিক হয় নাই খেলোয়াড়দের, তাদের তো কূটনৈতিক দায়িত্ব দেওয়া হয় নাই, কূটনীতির ব্যাপারটা আমরা দেখব, রাষ্ট্র দেখবে, তারা এটা প্রদর্শন করে ভুল করছে, আমি খুব বিরক্ত। এক পর্যায়ে সম্ভবত সাংবাদিক তাকে ম্যারাডোনার কথা মনে করায় দিচ্ছেন, যে ডিয়েগো ম্যারাডোনা এই স্লোগানটাকে ফুটবলে, আর্জেন্টাইন ফুটবলের একটা মন্ত্রে পরিণত করে গেছেন। স্পেশালি যখন ইংল্যান্ডের বিপক্ষে খেলা হয় তখন আর্জেন্টাইন খেলোয়াড়রা এটা অনেকটা ম্যারাডোনাকে ট্রিবিউট দিতে এই ব্যানারটা দেখায় বা এই কথাটা উচ্চারণ করে। ফলে এটা শুধু ফকল্যান্ডের ব্যাপার না। তখন উনি বলছেন যে ডিয়েগো ম্যারাডোনা কি করছে, ডিয়েগো ম্যারাডোনা যে দুটো গোল করছে তা দিয়ে কি ফকল্যান্ড আইল্যান্ড ফেরত আনতে পারছে, ওইটার সঙ্গে ওই ফুটবল দিয়ে ফকল্যান্ড আইল্যান্ডের কোনো সম্পর্ক নাই। এই ভদ্রলোক এমনিতেই যথেষ্ট সমালোচিত। আর্জেন্টিনার সংস্কৃতি, রাজনীতি, ঐতিহ্য কোনো কিছুই তিনি ধারণ করেন বলে কেউ দাবি করতে পারবে না। আর্জেন্টিনাকে তিনি একেবারে ইতিহাসের বিরোধিতা করে অতি ডানপন্থার একটা লাইনে ঠেলে দিচ্ছেন এবং আমেরিকা ইসরায়েল পন্থী ব্লকে নিয়ে গেছেন, সেটা রাজনীতির ব্যাপার। তিনি আসলে ওই লাতিন আমেরিকায় ইউক্রেনের জেলেনস্কির যে ভাবমূর্তি, তারও আসলে আর্জেন্টিনায় ওই ভাবমূর্তি, যে টিভি টক শো থেকে এসে প্রেসিডেন্ট হয়ে গেছেন, কাদের আশীর্বাদে হয়েছেন, কিভাবে হয়েছেন, এগুলো সবাই জানে। আর্জেন্টিনায় বহুল চর্চিত ব্যাপারে আমরা পলিটিক্যাল আলাপ না করি, কারণ উনি বলছেন তেলে জলে মিশ খায় না, খেলার সঙ্গে রাজনীতি মেশাতে হয় না, আমরা খেলার সঙ্গে রাজনীতি মেশাবো না, আমরা একটু খেলার সঙ্গে ঐতিহ্য, সংস্কৃতি এবং খেলা, এই তিনটা জিনিস মেশাবো। এই তিনটা জিনিস মিশায় দেখবো যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট এই যে হ্যাভিয়ার মিলেই তিনি যে কথাগুলো বলছেন, এইগুলা কিভাবে ফুটবল সংস্কৃতিকে ধ্বংস করে দেয়, একটা দেশের জাতীয়তাবাদী যে চেতনা সেটাকে ধ্বংস করে দেয়। একই সঙ্গে উনি ম্যারাডোনাকে যে আক্রমণ করছেন, এটা আসলে আর্জেন্টিনার সংস্কৃতিটাকেই আক্রমণ করা হচ্ছে। সর্বশেষ কথা হচ্ছে যে ওনার এই আক্রমণাত্মক কথাবার্তা খেলোয়াড়দের প্রতি, এই জিনিসটা যদি সত্যি সত্যি উনি ফাইনালের আগে অপ্রকাশ্যেও বলে থাকেন, সেটা আর্জেন্টিনা দলকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সর্বশেষ বলে বললাম, এরপরে একটা ফুটনোট দেবো শেষ বেলায়, যে উনি আসলে নিজের জন্য নিজে গর্ত খুঁড়তেছেন এই কাজগুলো করে। আর্জেন্টিনায় এসব কথার অর্থ কি, এটা সম্ভবত এই টিভি টক শো ম্যান ঠিক বুঝে উঠতে পারতেছেন না। যাই হোক, সেগুলো শেষ বেলায় বলবো, আগে একটু এই জিনিসগুলো সাংস্কৃতিক এবং ফুটবলীয় অর্থটা একটু বলি। দেখেন, প্রথমে ফকল্যান্ড আইল্যান্ডের ব্যাপারটা একটু পরিষ্কার হওয়া দরকার। ফকল্যান্ড আইল্যান্ডের ব্যাপারটা কি? ফকল্যান্ড আইল্যান্ড হচ্ছে এই আর্জেন্টিনার উপকূল থেকে মাত্র ৫০০ কিলোমিটারের দূরে একটা দ্বীপপুঞ্জ। এটা একসময় অনুর্বর অনাবাদী একটা দ্বীপপুঞ্জ ছিল। এটা স্প্যানিশরা প্রথম এখানে মানব বসতি স্থাপন করে ওই যে সময়ে তারা লাতিন আমেরিকায় ঢুকছে, আর্জেন্টিনা, পেরু এই অঞ্চলে ঢুকছে ওই কাছাকাছি সময়ে। এরপরে স্পেন ওটা পরিত্যাগ করে চলে যায়। দীর্ঘকাল পরে ব্রিটিশরা এসে ওখানে উপনিবেশ স্থাপন করে। সেই থেকে ব্রিটিশ উপনিবেশ চলতেছে, কয়েকবার ব্রিটিশদের সঙ্গে এ নিয়ে বিরোধ হয়েছে। 1837 সাল থেকে ব্রিটিশরা টানা এখানে ৫-৬ হাজার লোকের একটা বসতি গড়ে দিয়ে রাখছে। এখন ব্রিটিশদের দ্বীপপুঞ্জ থেকে এটা দূরত্ব ১৫,০০০ কিলোমিটারের মতো, আর আর্জেন্টিনা থেকে ৫০০ কিলোমিটার। দু দলের কারোরই না এটার উপরে খুব জাস্টিফাইড কোনো দাবি নাই। আপনি যদি খুব নিউট্রালি ভাবেন, একবারে জিও পলিটিক্যাল জায়গা থেকে দেখেন, তাহলে আর্জেন্টিনা ইংল্যান্ড কারোরই এটা হওয়ার কথা না। একটা অনাবাদী দ্বীপ, এটা আসলে ওই রকম কোনো সত্য নাই, কোনো যৌক্তিক সত্য এই দুই পক্ষের কারো পক্ষে নাই। এখন উপনিবেশ জিনিসটাই এরকম যে সত্য এবং শর্ত কোনোটাই সে মানে না। অযৌক্তিকভাবেই উপনিবেশ গঠিত হয়। ব্রিটিশরা ওটা অযৌক্তিকভাবে দখল করে রাখছে, আর্জেন্টিনা ওটা অযৌক্তিক দাবি করে। আর্জেন্টিনা যদি ওটা যে সূত্রে দাবি করে, সে সূত্রে ওটা বলিভিয়ার হইতে পারে, সে সূত্রে ওটা পেরুর হইতে পারে। আর্জেন্টিনা দাবি করে যে স্প্যানিয়ার্ডরা যে ভূমি রেখে গেছে, স্পেনের কাছ থেকে যে অংশগুলো স্বাধীন হয়েছে সব আমার। তাহলে তো ভাই বলিভিয়াও তোমার, তাহলে তো পেরুও তোমার। আবার একই কথা বলিভিয়াও বলতে পারে যে ভাই স্প্যানিয়ার্ডের উত্তরসূরি তো আমরাও, স্পেনের উপনিবেশের, তাহলে ওটা আমাদের না কেন? যাই হোক, এটা খুবই ক্যাচারলি একটা জিনিস। আমি শুধু বলি যে এই দ্বীপটার অবস্থান এত সুন্দর একটা জায়গায়, অ্যান্টার্কটিকা অভিযান করার জন্য এবং বিশাল মৎস্য সম্পদ আহরণের জন্য এই দ্বীপটার পজিশনটা খুব সুন্দর। এবং অনুমান করা হচ্ছে যে এই দ্বীপের আশেপাশে বিরল খনিজের একটা উৎস থাকলেও থাকতে পারে।
এই অনুমানটা তো গা থেকে জোয়ারি অনুমান না, এগুলো স্যাটেলাইট চিত্র দেখে অনুমান করা হচ্ছে। ফলে এই ৮০-র দশকে যখন ফকল্যান্ড যুদ্ধটা হয়েছে তখন কাছে এখন টেনশনটা বেশি। যদিও টেনশনটা যুদ্ধের আকার নিচ্ছে না, কিন্তু এখন এটা নিয়ে সবার আগ্রহ বেশি। এটা চাইলে অন্য কেউ এটা নিয়ে আগ্রহ প্রকাশ করতে পারে এবং কেউ এটা নিয়ে আগ্রহী। কারণ অ্যান্টার্কটিকায় ঢোকার প্রবেশ পথে বলা চলে এটা একটা দুর্দান্ত জায়গা যেখান থেকে অ্যান্টার্কটিকায় নজরদারি করা সম্ভব, অ্যান্টার্কটিকায় কে যাচ্ছে আসতেছে, ওই পুরো এলাকায় একটা ঘাঁটি রাখা সম্ভব এবং ওই পুরো এলাকার বিশাল সমুদ্র সম্পদের উপরে দখলদারিত্ব করা সম্ভব। ফলে এটা আকর্ষণীয় একটা জায়গা। কিন্তু ১৯৮২ সালে যখন এখানে যুদ্ধটা হলো, নাকি ৮৪ সালে, সেটা আর্জেন্টিনার একটা হুইমসিক্যাল যুদ্ধ ছিল। আর্জেন্টিনা কিছু সৈনিক হঠাৎ করে পাঠাচ্ছিল, পাঠানোর পরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ হলো, আর্জেন্টিনার পক্ষেই ৫-৬০০ লোক মারা গেল। এখন এই যে ইতিহাসটা আমি বললাম না খুব নিরপেক্ষ, আমার তো আর্জেন্টিনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নাই। আমার আর্জেন্টিনার সঙ্গে যেটুকু সম্পর্ক সেটুকু ফুটবলের এবং ফুটবল কালচারের। ফলে আর্জেন্টিনা রাজনৈতিকভাবে যদি একটা গুড় মতো পচা দেশও হয়, আমার কিছু যায় আসে না। এই জায়গাটা আর্জেন্টিনার কোনো জাস্টিফাইড অবস্থানই নাই ফকল্যান্ড আইল্যান্ড নিয়ে। এবং যে যুদ্ধটা হয়েছিল এটা ওই সময় স্বৈরশাসকরা ইচ্ছা করে বাধাইছিল তার দেশের দুর্ভিক্ষ এবং স্বৈরশাসনের যে নির্যাতন, এটা থেকে মানুষের চোখ ঘুরাইতে। কিন্তু দেখেন এই যে রাজারা, শাসকরা বা স্বৈরশাসকরা এরা যুদ্ধ করে, পৃথিবীতে এই যে যুদ্ধ হয়, কোনো জায়গায় কোনোদিন শুনছেন যে শাসক নিজে গিয়ে যুদ্ধে অংশ নিয়ে মারা গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে? আগে যেত, সে নবাব সুলতানদের সময় যেত, অটোম্যান সম্রাট নিজে যুদ্ধে যেতেন, বা এই আমাদের বাড়ির পাশের মহাবীর টিপু সুলতান নিজে যুদ্ধ করতেন, দু হাতে তরবারি চালাতেন। তো বীরদের দিন তো এখন নাই, এখন তো কাপুরুষদের দুনিয়া। কাপুরুষরা এসি রুমে বসে অর্ডার দেয় আর সাধারণ মানুষ, সাধারণ সৈনিক মারা যায়। ফকল্যান্ডে যে লোকগুলো মারা গেছে ওরা তো পলিটিক্যাল না, ওরা তো শাসক গোষ্ঠীর লোক না, ওরা আজ্ঞাবহ মাত্র। ওরা গিয়ে ওখানে যুদ্ধে অংশ নিয়ে কতগুলো আর্জেন্টাইন সৈনিক মারা গেছে। আপনি যখন ম্যারাডোনার জায়গা থেকে দেখবেন তখন আপনি ওটা দেখবেন। আপনি এটা ভাবার দরকার নাই যে ওটা শাসকদের অন্যায় ছিল কি ন্যায় ছিল, ওই জায়গায় আর্জেন্টিনার দাবি আছে কি নাই। ম্যারাডোনার মাথায় ওই তথ্যটা কাজ করে যে আমার ৬০০ ভাই বিনা অপরাধে ওখানে গিয়ে মারা গেছে। এই ক্ষোভটা তার যতটা ব্রিটিশদের উপরে ততটা নিজেদের শাসকদের উপরেও। আজকে সেজন্যই না শাসকদের গায়ে লাগতেছে, আর্জেন্টাইন শাসকদেরও গায়ে লাগতেছে যখন খেলোয়াড়রা বলে যে আমার ৬০০ ভাই কেন মারা গেছিল ফকল্যান্ড আইল্যান্ড, তাহলে আমাদের হয় নাই কেন? এই জবাব যখন শাসকদের কাছে চায় যে তোমরা শুধু শুধু কেন আমার ভাইদের মারতে বলছিলে, তাহলে কেন মরতে পাঠাইছিলা যদি ওটা নিতেই না পারো, তখন আর্জেন্টিনার শাসকদেরও, বিশেষ করে মিলের মতো যারা বদ শাসক, তাদের এটা গায়ে লাগে যে এই জিনিসটা তুমি কূটনীতির টেবিলে সমাধান করতে পারো নাই বলে আমার ভাইয়ের প্রাণ দিতে হয়েছে। ম্যারাডোনা যখন হাত দিয়ে গোল করে বলেন যে এই হাতটা আমার হাত না, এই হাতটা ওই ৬০০ শহীদ ঈশ্বররে বলছে, ঈশ্বর সেই হাত হয়ে এসে গোল দিছে, এটা আপনার কাছে খুব ফানি লাগে, খুব ফানি লাগে। কিন্তু ব্যাপারটা সে যখন ওই রক্তের জায়গা থেকে অনুভব করে যে আমার ৬০০ ভাই ওখানে এই দুই পক্ষের রেষারেষিতে প্রাণ দিছে, সেই কারণে আমি আজকে এই কাজটা করলাম। হ্যাঁ, অবশ্যই পাগলাটে ব্যাপার, ম্যারাডোনার তো সবকিছুই পাগলাটে। হাত দিয়ে গোল করে তো আপনি প্রাণ ফিরাতে পারবেন না। হাত দিয়ে গোল করে কেন, সর্বকালের সেরা গোলটা যে কয়েক মিনিট পরে করলো সেটা দিয়েও ফকল্যান্ড আইল্যান্ড ফেরাতে পারবেন না। হ্যাভিয়ার মিলের মতো যান্ত্রিক মানুষ, আরো খারাপ শব্দ আসছিল, যান্ত্রিক মানুষ সে হিসাবটা ওইভাবে করবে যে ম্যারাডোনা দুটো গোল করছে, ওই যে বারবার বলে ফকল্যান্ড আইল্যান্ড আর্জেন্টিনার, এতে ফকল্যান্ড কি ফিরে আসে? আসে না। কিন্তু ওই মানবতাটা ফিরে আসে, ওই চেতনাটা বারবার ফিরে আসে। শাসকদের বিরুদ্ধে ওই কথাটা বারবার বলা হয় যে তোমার ভুলে এবং তোমাদের আগ্রাসনে এই দুয়ে মিলে আমার ৬০০ ভাই মারা গেছিল, সেটা জবাব দাও। যদি তোমরা ফকল্যান্ড আইল্যান্ড ফিরায় না আনতে পারো তাহলে কেন মারছিলে আমার ৬০০ ভাইকে? এই হচ্ছে উত্তরাধিকারটা। এই জিনিসটা একটু আপনি যদি সাধারণভাবে দেখেন যে আর্জেন্টিনা ওই যে ফকল্যান্ড আইল্যান্ড আমাদের, এই শব্দগুলো যদি শাব্দিক অর্থে অনুবাদ করেন, শাব্দিক অর্থে পড়েন, তাহলে আপনি ম্যারাডোনার ব্যাপারটাও বুঝতে পারবেন না, আজকে লেসোলসো মেসিদের কথাটাও বুঝতে পারবেন না। আর্জেন্টিনার যে বিদ্রোহী ফুটবলীয় সংস্কৃতি, জাতীয়তাবাদী ফুটবলীয় সংস্কৃতি, সেই জায়গা থেকে আপনার এটা পড়তে জানতে হবে, সেই জায়গা থেকে ওই ব্যানারটাকে রিড করতে জানতে হবে। সেটা মিলের পক্ষে সম্ভব না। এই লোকটা জীবনেও আর্জেন্টিনাকে ধারণ করে না। সে পিওর অর্থনীতির মানুষ ছিল, টক শোতে জোকারি করতো। আই এম সরি টু সে, ওই জেলেনস্কিকে যেভাবে লোকে ইউক্রেনের জোকার বলে, হি ওয়াজ জাস্ট লাইক দ্যাট। আপনি জাস্ট কতগুলো ছবি সার্চ করেন, আপনার ভিডিও দেখার ধৈর্য হবে না। আপনি একটু পারফর্মিং
বা এই হ্যাভিয়ার মিলে পারফর্মিং বা হ্যাভিয়ার মিলে টক শো এই জাতীয় কিছু দিয়ে গুগলের ছবি সার্চ করেন, আপনি দেখবেন তার যে মানে অঙ্গভঙ্গি, এটাকে আপনি অন্য কোনো বিশেষণ দিয়ে বিশেষায়িত করতে পারতেছেন না। একমাত্র ওই শব্দটাই আপনার মাথায় আসবে যে জোকার। সে আসলে ফ্রম নো হোয়ার তাকে প্রেসিডেন্ট বানায় দেওয়া হয়েছে, কারণ মরিসিও মাক্রি এত নোংরামিতে নামতে পারতেছিলেন না। মরিসিও মাক্রি যদিও এই আজকের এই যে ইসরায়েল মার্কিনপন্থী যে শাসন চলতেছে আর্জেন্টিনায়, জনগণের দমন করে রাখা হয়েছে, লোকে শুধু ওই সামরিক শাসনের কথা বলে, এখনকার অবস্থা তার চেয়ে খারাপ। আর্জেন্টিনার যে মূল ভয়েসটা, যে লেফটিস্ট মানসিকতা, যে সোশ্যালিস্ট কালচার তাদের কার্যত শেষ করে দিছে। সব কিছু শেষ করে দিয়ে এটাকে একটা উগ্র ডানপন্থী সরকারে পরিণত করছে, এবং আর্জেন্টিনার লক্ষ লক্ষ মানুষের পরিচয় হয়ে গেছে এই নোংরা পরিচয়, এই বাজে পরিচয়। সারা পৃথিবীর সামনে তাদেরকে এইভাবে চিত্রিত করতেছে এই লোকটা। সে আর্জেন্টাইনদের এই ডানপন্থী হিসাবে চিহ্নিত করতে চায়, উগ্র ডানপন্থী বিদ্বেষী হিসাবে চিহ্নিত করতে চায়, চিহ্নিত করে সে ফায়দা লুটতে চায়, সে নানাভাবে এখানে ব্যবসা করতে চায়, সে সমস্ত ফুটবল ক্লাব বিক্রি করে দিতে চায় এই গোষ্ঠীর কাছে, সমস্ত ফুটবল ক্লাব, যেটা ঠেকাতে গিয়ে চিকিতাপিয়া আজকে জেলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আজকে চিকিতাপিয়াকে প্রায় প্রাণ হাতে করে ঘুরে বেড়াতে হচ্ছে। কেন? বোকা জুনিয়র্স, রিভার প্লেট সব ক্লাব বেচে দিতে চায় সে, সবগুলো নতুন নতুন অবকাঠামো করে সবগুলা এই সব ইসরায়েলি এবং মার্কিনী প্রতিষ্ঠানের কাছে বেচে দিতে চায়। সে চায় এই দেশটাকে একটা বিরাষ্ট্রীয়করণ করে ফেলতে। এই দেশটার মালিকানা আর আর্জেন্টাইনদের থাকবে না, সাংস্কৃতিক মালিকানাও থাকবে না, ঐতিহ্যের মালিকানাও থাকবে না। সে এখনকার এই কথায় বুঝায় দিল যে আর্জেন্টিনার এই যে কয়েক দশকের যে আবেগ বা শত বছরের যে ঐতিহ্য, ঐতিহ্য নিয়ে ছুটে চলা, এই জিনিসটাকে সে ২ পয়সার দাম দেয় না। সে একমাত্র দাম দেয় ব্যবসা এবং ওই গোষ্ঠীর পারপাস সার্ভ করাকে। আজকে লো সেলসো যখন ব্যানারটা ধরে, লো সেলসোর পাশে আরো কয়েকটা ছেলে ছিল, আলমাদা ছিল, আরো অনেকে ছিল। লো সেলসো যখন ব্যানারটা ধরে, তখন মেসি কি বলে? মেসি মিডিয়াতে বলে ডিয়েগো আজকে খুশি হবে। মেসি কি কখনো বলছে যে এই ব্যানার দিয়ে আমরা ফকল্যান্ড আইল্যান্ড উদ্ধার করব? এই যে মিলেই কথাটা বলল যে এইসব করে কি ফকল্যান্ড আইল্যান্ড ফেরানো যাবে? ফকল্যান্ড আইল্যান্ড আপনারা ফিরাইতে পারবেন? এটা এত জটিল একটা বিরোধ, এই বিরোধের কোনো নিষ্পত্তি নাই, কোনো আলোচনা টেবিলে যুদ্ধে এটা শেষ হবে না। মেসিরাও এটা ফিরাতে চায় না। আজকের যুগে নিশ্চয়ই ফুটবলাররা এতটা নির্বোধ না যে একটা ব্যানার দেখায় একটা আইল্যান্ড ফেরানো যাবে, এটা তারা বিশ্বাস করে। এটা আসলে তাদের কাছে ডিয়েগোর একটা ট্রিবিউট দেওয়া। এমনকি ওই ব্যানারে কি শব্দ লেখা, ওই শব্দগুলোর আক্ষরিক অর্থ কি, এটা তারাও আর ভেবে দেখেন না। তারা জানে যে এই লাইনটা মিন করে যে ডিয়েগো এই কথাটা বলতেন, ইংল্যান্ডের বিপক্ষে খেলা, আমাদের এইটা দেখাইতে হবে। এটা তাদের কাছে একটা সিম্বল, ওই পুরোটা মিলে একটা সিম্বল। ওগুলো শাব্দিক অর্থে পড়ে না তারা। তারা বলে যে এটা দেখাইলে দিওগোর আত্মা খুশি হবে। তারা দিওগোরে পড়ে, তারা দিওগোরে শ্রদ্ধা জানাইতে চায়, ট্রিবিউট জানাইতে চায়। এই জিনিসটা হ্যাভিয়ার মিলে বুঝলেন না। হ্যাভিয়ার মিলে ধরে নিলেন যে এটা একটা যুদ্ধ ঘোষণা। তিনি কেন বুঝলেন না? তিনি বুঝলেন না কারণ তিনি যাদের পারপাস সার্ভ করতে চান তাদের আতে ঘা লাগছে। তিনি তো পারপাস সার্ভ করতে চান ওই ব্রিটেন, ওই আমেরিকা, ওই ইসরায়েলের ওই গোষ্ঠীটার পারপাস সার্ভ করতে চান। এখন তাদের বিপক্ষে সামান্য একটা সাদা ব্যানার, ওরা না হয় আমি বুঝলাম এটা নিয়ে ক্ষুব্ধ হইলেও হইতে পারে, আপনি সহ্য করতে পারলেন না। আপনি আপনার দেশের প্রেসিডেন্ট একটা সাদা ব্যানার খেলোয়াড়রা দেখাইছে, এটা সহ্য করতে পারলেন না। আপনি ন্যাশনাল টিমের খেলোয়াড়দের বোকা বলতেছেন, তাদের অবিবেচক বলতেছেন। কত বড় একটা কেলেঙ্কারির কথা। আপনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হয়ে বলতেছেন যে ডিয়েগো ম্যারাডোনা ওই ২ গোলের কোনোটা করেই তো ফকল্যান্ড আইল্যান্ড ফিরায় নিয়ে আসতে পারে নাই। মানে এই আমার মনে হয় না যে ইংলিশটাও আ আ ম্যারাডোনার মূল্যায়ন এভাবে করবে কোনোদিন। ইংলিশটাও এভাবে করবে না। একমাত্র মিলের পক্ষেই সম্ভবত এই কথা বলা সম্ভব। এ কথা উচ্চারণ করা সম্ভব যে ম্যারাডোনা ২ গোল করে ফকল্যান্ড আইল্যান্ড ফিরায় আনতে পারে নাই। ম্যারাডোনা কি ফকল্যান্ড আইল্যান্ড ফিরানোর জন্য গোল করছিল? হাত দিয়ে বা পা দিয়ে যে গোল দুটো করছিল, এই দুটো করছিল তার জাতিকে উদ্বুদ্ধ করার জন্য। ২ বছর আগে যুদ্ধবিধ্বস্ত একটা জাতি, ওই জাতির কয়েকশো পরিবার ২ বছর আগে আপনাদের পাতানো, আপনার পূর্বসূরি এক স্বৈরশাসনের পাতানো যুদ্ধে কয়েকশো পরিবার তাদের স্বজন হারাইছে। সেই জাতিকে একটা উপহার দিতে চাইছিল। সেই উপহারটা ছিল ওই জয়টা। ওই দুটো গোল আপনি ১০০টা ফকল্যান্ড আইল্যান্ড জিতে এনেও সেই সান্ত্বনাটা মানুষকে দিতে পারবেন না যেটা ম্যারাডোনা দিতে পারছিল ওই দুটো গোল করে। ওই মানুষটা ওই দুটো গোল তাদের ট্রিবিউট দিছে ওই ৬০০ মানুষকে। যেটা আপনার ওই ফকল্যান্ড আইল্যান্ডের চেয়ে কয়েক হাজার গুণ দামি।
আপনি কোটিবার জন্মগ্রহণ করেও ম্যারাডোনার ওই দুটি গোল তো দূরে থাক, মাঠে সামান্য একটা ভাবভঙ্গির মতোও জীবনে পৌঁছাইতে পারবেন না। যেটা কোটি, কোটি মানুষকে আশ্বস্ত করবে, যেটা কোটি, কোটি মানুষকে জীবনের অর্থ খুঁজে পাওয়াবে। এই পৃথিবীতে শুধু আর্জেন্টিনা কেন, এই পৃথিবী জুড়ে কোটি, কোটি দরিদ্র মানুষ, বঞ্চিত মানুষ জীবনের অর্থ খুঁজে পাইছে ওই লোকটার হাসিতে, ওই লোকটার কান্নায়। আর আপনি সেই লোকটা দুটো গোল করে ফকল্যান্ড আইল্যান্ড পাইছে কি পায় নাই, এই জাতীয় জাগতিক হিসাব নিয়ে বসে আছেন। দুঃখটা লাগে কোথায়? দুঃখটা লাগে হচ্ছে যে এসব আলোচনা কিন্তু মানে কখনো আপনি শুনবেন না যে সো কল্ড আর্জেন্টিনা বিরোধীরা করে। আমরা যারা বিশ্বকাপ নিয়েই আমরা জীবন কাটাই, বিশ্বকাপটাকেই জগৎ মনে করি, তাদের কাছে তো আর্জেন্টিনা বিরোধী মানে ব্রাজিল বা পর্তুগাল। আজকে ব্রাজিলের কথা দেখেন না, ব্রাজিলে লুলা আবার ক্ষমতায় আছেন, একটা বামপন্থী সরকার। আমি নিশ্চিত যে লুলার কানে এই কথাগুলো গেলে ছি ছি করবেন। এই ভদ্রলোক ছি ছি করবেন যে তুমি একটা আর্জেন্টাইন প্রেসিডেন্ট হয়ে এই কথাগুলো বলতে পারলা, ডিয়েগোরে নিয়ে কথাগুলো বলতে পারলা। এটা শোনার আগে আমার মরণ হলো না কেন? ব্রাজিলের কোটি কোটি মানুষ রাস্তায় নামবে। ব্রাজিল কোনোদিন আর্জেন্টিনা নিয়ে ষড়যন্ত্র করবে না, পর্তুগিজরাও করবে না, স্প্যানিশরাও করবে না, ইভেন ইংলিশরাও করবে না। যদি কেউ করার হয় তাহলে এই আর্জেন্টিনার ঘরের এই ডিভিশনই করবে। আমাকে এই বিশ্বকাপের পরে অনেকে ইনবক্স করছেন, রাস্তাঘাটে অনেকে জিজ্ঞেস করেন, আমি এই যে এই আর্জেন্টিনার নানা রকম জার্সি পরে কন্টেন্ট করি, এটাতে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন। আসলে হয়েছে কি, এরকম প্রায় 12-13টা জার্সি বিশ্বকাপ চলা অবস্থায় আমার দুজন শুভাকাঙ্ক্ষী, তাদের গার্মেন্টস আছে, তারা ওই রেডিমেড সাইজের মানে টেইলর মেড সাইজের বানায় পাঠাইছেন। এই গরমে এগুলো পরতেও আমার সুবিধা হয়। শুধু আর্জেন্টিনা প্রীতি এটার কারণ না। যাই হোক, এটা পরে আমি বাইরে বেরোই, এটা পরেই কন্টেন্ট করি। লোকজন জিজ্ঞেস করে, ভাই আর্জেন্টিনারে কি জোর করে হারায় দেওয়া হয়েছে, ষড়যন্ত্র হয়েছে? আমি উত্তর দেই না, কিন্তু আমি জানি যে আসলে ষড়যন্ত্র হয়েছে, জোর করে হারানো হয়েছে। সেটা ব্রাজিলও করে নাই, পর্তুগালও করে নাই, স্পেনও করে নাই, ইংলিশরাও করে নাই, আমেরিকানরাও করে নাই, এমনকি ইসরায়েলও করে নাই। কেউই করে নাই। কে করলো তাহলে? ওই যে ওদের মনের ওই যে বিভীষণ, ওই বিভীষণ নিজেই করছে। এটার জন্য আলাদা করে ষড়যন্ত্র পাতানো লাগে না। এসব কনস্পিরেসি থিওরির কথা ভাবেন না যে কে ড্রেসিং রুমে কি করছে ওই জন্য আর্জেন্টিনা হারছে। এই লোকটা প্রেসিডেন্ট, এই লোকটা আজকে মিডিয়াতে যেসব কথাবার্তা বলতেছে, এর যদি ছিটে ফোটাও সে ফাইনালের আগে খেলোয়াড়দের সামনে বলে বা তাদেরকে এই বার্তাটা দেয় যে তোমরা একটা বোকামি করছো, তোমরা একটা অন্যায় করছো, ওই টিম আর টেকে, ওই টিম মাঠে নেমে আর খেলতে পারে। ওই টিমের ওই মোরাল অবস্থান থাকে যে আমরা সেই জন্মের থেকে শুনে আসতেছি ডিয়েগোর জন্য খেলতে হবে। এবার ব্রিটেনে এই যে আমেরিকায় আসছে আর্জেন্টিনার দল, তাদের যে থিম সং, এই থিম সং এর দুটো পার্ট। একটা হচ্ছে ইয়েতে আসছি, আমেরিকায় আসছি আমরা, ডিয়েগোর সন্তানরা ফিরে আসছে, আমেরিকা থেকে প্রতিশোধ নিয়ে ফেলবো। কিসের প্রতিশোধ? ম্যারাডোনারে কেন 94 সালে বের করে দেওয়া ছিল? আরে ভাই, যৌক্তিক কারণেই তো বের করে দেওয়া হয়েছে, সেই ডোপ প্লিসে বের করে দিছে। কিন্তু এইটা তো আর্জেন্টাইন আবেগ না। আর্জেন্টাইন আবেগ হচ্ছে তারা সবকিছুরে অবিচার হিসাবে দেখতে চায়। তাদের দেবতা ম্যারাডোনা, ম্যারাডোনার সঙ্গে অবিচার হয়েছে, ওটা প্রতিশোধ নিতে আসে। আরেকটা কি? আরেকটা হচ্ছে ম্যারাডোনার হয়ে প্রতিশোধ নিতে আসছে, এবার আবার আমরা ইংল্যান্ডে হারাবো। এই যে দুইটা থিম, এই দুইটা থিমের উপরে ভর করেই তো তারা বিশ্বকাপ খেলতেছে। এই দলটা কি এবার বিশ্বকাপে ফাইনালে ওঠার মতো সেরা দল ছিল? ছিল না তো, এর চেয়ে বেটার দলও তো ছিল। কিন্তু তারা যে স্পিরিটটা দেখালো, যে স্পিরিট দিয়ে তারা ফাইনাল পর্যন্ত আসলো, এটা পুরোপুরি মনের জোর। এই মনের জোরটা আসে কোত্থেকে? আসে ওই যে থিম থেকে, ডিয়েগোর সন্তানদের ওই থিম থেকে। সেই ডিয়েগোরই যদি আপনি শেষ করে দেন ফাইনালের আগে কথা বলে, সেই ডিয়েগোর মিথটাই যদি ওদের কাছে ভেঙে দেন, ওদের যদি পাপী বানায় ফেলেন যে তোমরা কেন ডিয়েগোরে স্মরণ করো, সেই জন্য তোমরা ক্রিমিনাল, তারপরে ওরা আর মাঠে খেলতে পারে? যদি কেউ ষড়যন্ত্র করে থাকে, এই ঘটনা যে ঘটছে আমি জানি না আসলেই এই মিলেই খেলোয়াড়দের এরকম কিছু বলছে কিনা ফাইনালের আগে, আসলে খেলোয়াড়রা এই জন্য ভাঙা পড়ছে কিনা আমি জানি না। কিন্তু যদি এরকম ছিটে ফোটা বলে, যে লোক বিশ্বকাপের পরে দুবার মিডিয়াতে ম্যারাডোনারই আক্রমণ করতে পারে, সে বিশ্বকাপ ফাইনালের আগে অনায়াসে খেলোয়াড়দের বলতে পারে যে তোমরা এটা কি করলা, এতে তো আমার যে সার্কেল, ইসরায়েল, আমেরিকা, ব্রিটেনের যে সার্কেল সব তো দোষে যাবে, আমারে তো ওরা আর নির্বাচনের ফান্ড দিবে না। এই জাতীয় কথাবার্তা তো বলতেই পারে। বললে তো আর্জেন্টিনার খেলোয়াড়রা ওখানেই শেষ। এটার জন্য বাইরের কারো ষড়যন্ত্রের দরকার হয় না তো। আপনারা বাইরের শত্রু খুঁজতেছেন কেন? এইরকম বিভীষণ আর্জেন্টিনায় থাকতে আপনার বাইরের শত্রু খোঁজার দরকার আছে? যাই হোক, আর্জেন্টিনা আমার কাছে 1000 বছরের গাউচোদের আর্জেন্টিনা, 1000 বছরের গুয়ারানিদের আর্জেন্টিনা। আর্জেন্টিনা এই দুদিনের মানে ইসরায়েলপন্থী বা আমেরিকাপন্থী শাসকদের আর্জেন্টিনা না।
আমার কাছে মেসিজোদের আর্জেন্টিনা। আর্জেন্টিনা আমার কাছে তেভেজের আর্জেন্টিনা, মেসির আর্জেন্টিনা, ম্যারাডোনার আর্জেন্টিনা। যারা ওই ভাঙাচোরা মাঠ থেকে, যারা ওই ধুলোর মাঠ থেকে উঠে এসে একটা ফুটবল ঐতিহ্য শুরু করছে আজ থেকে প্রায় ১৫০ বছর আগে। আমার কাছে রোমান্টিসিজম ওই জায়গায়। কিন্তু এই আর্জেন্টিনাতেই যুগে যুগে এরকম নোংরা শাসক আসছে। 70s আমরা দেখছি সেই নোংরা শাসনের ফলটা কিভাবে কি করা হচ্ছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে সেই আর্জেন্টিনাতেই যুগে যুগে বিপ্লবীরা জন্মাইছে। চে গুয়েভারা জন্মাইছেন, মারিও কেম্পেস জন্মাইছেন, যিনি বিশ্বকাপ জিতে ওই সামরিক শাসকের সঙ্গে হাত মিলান নাই। মেনত্তি জন্মাইছেন, যিনি বিশ্বকাপ জিতে দিচ্ছেন ওই সামরিক শাসকদের কথায়, তারপরে একবারে নিজের মেডেলটা ছুঁড়ে মেরে ওখান থেকে বের হয়ে গেছেন যে এই সামরিক শাসনটা পছন্দ করি না। মেনত্তি ওই বিশ্বকাপের পরে ইন্টারভিউ দিয়ে বলছেন যে যখন আমরা ফাইনাল খেলতেছি তখনও এই স্টেডিয়ামের কয়েক কিলোমিটারের মধ্যে টর্চার রুমে মানুষের উপরে অত্যাচার করা হচ্ছে, ওই বিশ্বকাপে আমি 2 পয়সার দাম দেই না। লোকে আর্জেন্টিনা 78 বিশ্বকাপ নিয়ে কথা বলে, পেরুর ম্যাচ নিয়ে কথা বলে। ওই পেরুর ম্যাচটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে মেনত্তিদের ওই দর্শন, মেনত্তি ক্যাম্পাসের। তারা খেলার মাঠে যেটুকু করা সেটুকু করছেন। বাইরে কি হয়েছে এটা তাদের নিয়ন্ত্রণে ছিল না। কিন্তু ওটাকে সর্বোচ্চ যা ঘৃণা জানানো সেটা মেনত্তি ক্যাম্পাসরা সারা জীবন জানায় যান। বাইরের সমালোচকদের চেয়ে বেশিই জানান। মেনত্তির যেকোনো একটা এই বিষয়ক ইন্টারভিউ পড়ে দেখবেন। মেনত্তি যত ঘৃণা জানান ওই টিমের কোচ, সর্বকালের সেরা ফুটবল দার্শনিক, অতটা ঘৃণা শত্রুরাও জানাতে পারে না। রিয়েলিটি হচ্ছে আর্জেন্টিনা একদিকে যেরকম এরকম বদমাইশদের জন্ম দিচ্ছে, সেরকম চে গুয়েভারা, মেনত্তি, কেম্পেস, ম্যারাডোনা এদের জন্ম দিছে। এই সেই দেশ যে দেশের একটা খেলোয়াড়, সর্বকালের সেরা খেলোয়াড়, সে জর্জ বুশের মেয়ের সঙ্গে হাত মিলায় না, বলে যে তোমার বাবার হাতে ওই ইরাকিদের মারার রক্ত লেগে আছে, তোমার বাবার হাতে ফিলিস্তিনিদের মারার রক্ত লেগে আছে। আমি রক্ত লেগে থাকা কোনো মানুষের পরিবারের সন্তানের সঙ্গে হাত মিলাই না। এই লোক হচ্ছে ডিয়েগো ম্যারাডোনা। দুঃখ লাগে সেই দেশটাতেই এইসব মানে বিভীষণের জন্ম হয়। সেই দেশটাতেই এইসব চাটুকারের জন্ম হয়, যারা কিনা নিজের দেশের সংস্কৃতি, ঐতিহ্য সবকিছু বিক্রি করে দিতে চায় স্বার্থের কাছে, গোষ্ঠীর কাছে এবং নির্দিষ্ট একটা তন্ত্রের কাছে। যাই হোক, সেগুলো আমাদের আফসোসের ব্যাপার না। তবে আমি একটা জিনিস বলে রাখি, গরিবের কথা বাসি হলে ফলে, বেশ বাসি হবে তো আমার কথাটা, ফলে ফলবেও কথাটা। হ্যাভিয়ার মিলে খুব শান্তিতে আছেন যে তার আগামী নির্বাচন ইসরায়েল আর আমেরিকা করে দেবে। অলরেডি ইসরায়েল এবং উনি ব্রাজিলে গিয়ে নতুন প্রার্থীকে আশীর্বাদ করে আসছেন। ওনাদের আশীর্বাদ নিয়ে ব্রাজিলে লুলার বিপক্ষে নির্বাচন করতেছে ডানপন্থী একজন। ওনারা চাচ্ছেন যে ওখানেও একটা ওনাদের মতো সরকার আসুক। কিন্তু এটা মোটামুটি নিশ্চিত থাকেন যে আর্জেন্টিনার লোকজন যাতে মাতাল তালে ঠিক। আজকে যে কথাগুলো পরপর ২ দিন হ্যাভিয়ার মিলে বললেন, এর প্রতিটা কথা ব্যালট হয়ে জমা পড়বে। আর এই কথাগুলোর ইউজ করার জন্য খুব শেয়ানা একজন লোক আছে। আপনি তো সবচেয়ে বেশি লাগছেন চিকিতা পিয়ার বিপক্ষে। চিকিতা পিয়া ট্রেড ইউনিয়ন করে আসা মানুষ, শ্রমিক ইউনিয়ন করে আসা মানুষ, বামপন্থী রাজনীতি করে আসা মানুষ। শব্দ কিভাবে আপনার শব্দ আপনার বিপক্ষে ইউজ করতে হয় ওটা চিকিতা পিয়ার চেয়ে ভালো খুব কম লোক বোঝে। ফলে যেটা একদমই পসিবিলিটিস ছিল না কিছুদিন আগে এই বিশ্বকাপের আগ পর্যন্ত, চিকিতা পিয়া সরাসরি রাজনীতিতে যাইতো না। কিন্তু তারে তো এখন দেয়ালে পিঠ ঠেকায় দিচ্ছেন, আমেরিকায় গ্রেপ্তার করান, দেশে গ্রেপ্তার করান, এরকম একটা অবস্থা। যেকোনো সময় গ্রেপ্তার হবেও হয়তো, হোক বা না হোক, চিকিতা পিয়া এই কথাগুলো ভুলবে না। তাকে যেভাবে দৌড় করে রাখানো হয়েছে, একটা বিশ্বকাপ জিতে দেওয়ার পরেও, ৩টা বিশ্বকাপ ফাইনালে তোলার পরেও, যেভাবে ফেডারেশন প্রেসিডেন্ট হিসাবে সাবেক এই বামপন্থী নেতাকে দৌড়ের উপরে রাখা হয়েছে, তাতে সে এসব কথা ভুলবে না। এসব কথার প্রতিটা শব্দ কিভাবে এই নির্বাচনের আগে আর্জেন্টাইনদের বারবার মনে করায় দিতে হয় যে এই লোক তোমাদের ম্যারাডোনারে এই বলছিল, সেটা চিকিতা পিয়া খুব ভালো মনে রাখবে। আর কেউ না হোক, চিকিতা পিয়া আর কৃষ্ণারপন্থী অন্যান্য নেতারা মনে রাখলেই হবে। তাতে হ্যাভিয়ার মিলে টের পাবেন যে আজকে আসলে কি গর্তটা খুঁড়ছেন, ওই গর্ত থেকে কোনো বন্ধু উদ্ধার করে দিতে আসতে পারবে না। ওইটা ওই মধ্যপ্রাচ্যে দখলদার যে দেশটা আছে তারা এসে যে আপনি আর উদ্ধার করে দেবে, ওই আশা করেন না। যাই হোক, হ্যাভিয়ার মিলের জন্য প্রার্থনা থাকলো। আই হোপ আপনি এটার ফলাফল টের পাবেন। ম্যারাডোনা ওপর থেকে ফলাফল দেবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।